আসসালামু আলাইকুম। একেবারে পানি উঠিয়ে দিয়েছিল নেপাল। কি একটা বিভৎস অবস্থা। এই বিশ্বকাপের সব থেকে হাড্ডাহাড্ডি লড়াইটা কিছুক্ষণ আগেই শেষ হলো, যেখানে সাউথ আফ্রিকা 1 রানে জিতলো। পানি ওঠার কথা কেন বলছিলাম, আসলে ডি গ্রুপটা এমন একটা গ্রুপে পরিণত হয়ে গেল লাস্টে। আজকে নেপাল হারবে সেটা তো আমি জানতামই যে নেপাল হারবে, কারণ ছোট দল এবং সাউথ আফ্রিকা যেভাবে খেলছে তাতে করে আসলে নেপালের জেতার কোনো সুযোগ নেই, এমনটাই ভেবেছিলাম। টেলিভিশনও খেলাও দেখছিলাম না, হঠাৎ টেলিভিশনটা অন করলাম, অন করেই দেখছি কি একটা অবস্থা। সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 115 রান করেছে 7 উইকেট হারিয়ে, অর্থাৎ উইকেটও আছে তাদের, 20টা ওভার তারা ব্যাট করেছে, কিন্তু রান তুলতে পেরেছে মোটে 115। তখনই আসলে বুক ধরফরানি শুরু হয়ে গেছে যে 116 রানের টার্গেট, এটা তো আসলে করে ফেলা সম্ভব। কিন্তু ওই যে সাউথ আফ্রিকার বোলিংয়ের লাইন আপে বাংলাদেশ যখন 4 রান শর্ট ছিল, তখন আসলে এই বিষয়টা মানে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু যেভাবে স্টার্ট করেছিল নেপাল, 30 রানে কোনো উইকেট নেই, তখন আর বুকে পানি ছিল না, কি অবস্থা। এবং এই ম্যাচটা যে শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা জিতবে সেটাও আমি বিলিভ করতে পারিনি, কারণ একটা সময় এমন ছিল 30 বলে সম্ভবত তাদের রান দরকার ছিল 28 রান, হাতে 5-6 উইকেট। সেই জায়গা থেকে নেপাল এইভাবে হারবে সেটা মানা যায় না। এখন নেপাল জিতলে বাংলাদেশের কি ক্ষতিটা হতো, অনেক বড় ক্ষতি হতো, অনেক বড় ক্ষতি হতো। কারণ নেপালের কিন্তু কোনো পরাজয় নেই। শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচে নেপাল 1 পয়েন্ট পেয়েছে, বৃষ্টির জন্য খেলা হয়নি, তাহলে ওই পয়েন্ট আর আজকে যদি 2 পয়েন্ট পেত তাহলে 3 পয়েন্ট। বাংলাদেশকে কোনো রকম যদি নেপাল হারিয়ে দিত, কারণ নেপালের তখন মানসিকতা অনেক হাই লেভেলে চলে যেত, এবং তারা সাউথ আফ্রিকাকে হারাতে পারলে বাংলাদেশ সাউথ আফ্রিকার থেকে ছোট দল, বাংলাদেশকে হারাতে পারবে এই আত্মবিশ্বাসটা তাদের ভিতরে থাকতো, এবং বাংলাদেশের প্লেয়ারদেরও কিন্তু বুক ধড়ফড়ানি শুরু হয়ে যেত, এবং এই ম্যাচটা কিন্তু বাংলাদেশের জন্য একেবারে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের মতোই হয়ে যেত। নেপালকে হারাতেই হবে, না হারালে কি অবস্থা হবে, না হারালে বাদ পড়ে যাব, নেপালের কাছে হারবো, অনেক রকম চিন্তা ভাবনা ছিল, ক্যালকুলেশন ছিল। শেষ পর্যন্ত নেপাল অনভিজ্ঞ দল সেই অভিজ্ঞ দলের কাছেই হারলো। অভিজ্ঞতার কাছে আসলে নেপাল হেরেছে, কারণ এই ধরনের ম্যাচ, এত বড় দলের সাথে ম্যাচ এর আগে নেপাল আসলে এত কাছে আসেনি, যার কারণে আসলে অভিজ্ঞতা দিয়ে সাউথ আফ্রিকা কিন্তু জিতটা পেল। এবং জয়টা দেখেন লাস্টে কি অবস্থা, শেষ ওভারে যখন 8 রান দরকার, তখন মানে শেষ বলে 1 বলে 2 রান দরকার, সেই বাউন্সারই মারলো পেসার মারলো বাউন্সার, বলে ব্যাটে লাগাতে পারলো না ব্যাটসম্যান, দৌড় দিছিল রানের জন্য। কপালটা কি খারাপ দেখেন, বোলারও বল ধরেনি, কাভারে যে দাঁড়িয়েছিল সে বলটা ধরে থ্রো করে দিল স্টাম্পে, রান আউট হয়ে গেল, এবং 1 রান শর্ট থাকলো নেপালের কান্নাই আসলে নেপালের জন্য অনেক বড় ধাক্কা, একটা বাংলাদেশের জন্য স্বস্তি। আমরা যারা বাংলাদেশের দর্শক তাদের জন্য অনেক বড় স্বস্তি, কারণ ভাবচক্কর ভাই ভালো না। এখন যে অবস্থা, নেপালের পজিশন ওই পয়েন্ট 1, তার মানে হলো নেপাল বাংলাদেশকে যদি হারায় সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে 3, বাংলাদেশের পয়েন্ট 4, অর্থাৎ 17 তারিখ বাংলাদেশের জন্য অনেক বড় দিন। 17 তারিখ আমাদের ঈদের দিন, ভোরবেলায় খেলা, এবং এই ঈদের আনন্দকে দ্বিগুণ 4 গুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের অপ্রতিরোধ্য সৈনিক সাকিব আল হাসান। 17 তারিখে 2টা ম্যাচ, বাংলাদেশ নেপাল 5:30টায় মুখোমুখি, নেদারল্যান্ড শ্রীলঙ্কা 6:30টায় মুখোমুখি। সুপার 8 নির্ধারিত হয়ে যাবে আসলে 17 তারিখে, কারণ সুপার 8 মোটামুটি কমপ্লিট, 6টা দল কমপ্লিট হয়েছে, 2টা দল বাকি আছে। কোন 2টা দল, সেই 2টা দলের লড়াই হবে স্কটল্যান্ড অথবা ইংল্যান্ড, বাংলাদেশ অথবা নেদারল্যান্ডস। যদি বাংলাদেশ নেপালকে হারিয়ে দেয় আর কোনো সমীকরণ দরকার নেই, আর যদি শ্রীলঙ্কা নেদারল্যান্ডসকে হারিয়ে দেয় তাহলেও আর কোনো সমীকরণ দরকার নেই। সমীকরণ হবে যদি বাংলাদেশ হারে আর শ্রীলঙ্কা হারে। তো যাই হোক, এত সমীকরণ এখনই না যায়, আপাতত একটু এনজয় করি আমরা সকলে। নেপালের জন্য দুর্ভাগ্য এবং নেপালের জন্য আসলে সহমর্মিতা, কারণ মনের থেকে চাইছিলাম যে নেপাল জিতুক, কিন্তু আসলে কোনোভাবেই চাইছিলাম না নেপাল জিতুক, কারণ নেপাল যদি জিততো বাংলাদেশের কিন্তু বিপদ ঘটতো। আপনার কাছে কি মনে হয় নেপাল কেমন খেলেছে, কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।